সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। আপনারা জানেন যে আমরা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ মানুষকে ডেকে বিভিন্ন ধরনের যেগুলো আপনাদের জন্য প্রয়োজনীয় সেই জিনিসগুলো আমরা করে থাকি, সেই তথ্যগুলো আমরা আপনাদের জানানোর চেষ্টা করে থাকি। আজকে আমরা আসলে জানাবো আইন বিষয়ক কিছু কথা, যেগুলো ব্যক্তিগত জীবনে আমাদের সবসময় কাজে লাগে। আর এটা বলার জন্য আমাদের সঙ্গে আজকে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন। আবার আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি একটা জিনিস যেটা হচ্ছে যে আমাদের আমরা সাধারণ যে মানুষ আছি আর কি, তারা আইন আদালত, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা এই বিষয়ক যেসব বিষয় আছে সেগুলোকে মানুষ একটু একটু ভয়ের চোখে দেখে। কারণটা কি বলেন তো? সাধারণ মানুষের জন্য আসলে ভয়ের একদম কিছু নাই সেটাও বলতে পারছি না, তবে এই ক্ষেত্রে আমি বলবো যে এড়িয়ে যাওয়ার থেকে আসলে ফেস করাটা বেশি ভালো হবে। যেমন মনে করেন যে এই কারণে আমি বিভিন্ন জায়গায় আসলে বলেছি যে আমাদের দেশে যেমন বাংলা, ইংরেজি, অঙ্কের মতো আইন বিষয়টাকেও যদি আমরা আমাদের পাঠ্যসূচিতে, আমাদের ন্যাশনাল কারিকুলামে যদি আমরা এটা অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে সেটা খুবই ভালো হতো। তাহলে হতো যেটা যে ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চারা তখন এটা জেনে বড় হতো যে তার কি অধিকার রয়েছে, বা এটা জেনে বড় হতো যে সে কি কি অপরাধ করলে তার শাস্তি হতে পারে। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট, যে একদম প্রাইমারি লেভেল থেকে এটা বয়স ভিত্তিক হতে পারে। মনে করেন যে প্রথম শ্রেণীতে হয়তো একরকম, সংবিধানের কিছু বেসিক কিছু রাইটস নিয়ে আমরা অন্তর্ভুক্ত করতে পারি, এবং তারপর যখন গ্র্যাজুয়ালি সে বড় হবে ক্লাস 5-এ একরকম, 7, 8, 9 আরেক রকম। সো এভাবে ছোটবেলা থেকে যদি আমাদের শিশুরা আইন সম্পর্কে জেনে বড় হয়, তখন যে জেনারেশনটা আসবে তারা কিন্তু এতটা ভয় পাবে না। কারণ তারা জানবে যে আমাকে কেউ ঠকানোর নেই, আমি আইন সম্পর্কে জানি। সো এই জায়গা থেকে আমি যখনই যেখানে গিয়েছি আমি এটা বলার চেষ্টা করেছি যে আমাদের ন্যাশনাল কারিকুলামে আসলে আইন বিষয়টা অন্তর্ভুক্ত করা উচিত। যে জিনিসটা আসলে আমাদের সবসময় একটু মাথার ভিতরে থাকে যে জিডি করার একটা প্রসঙ্গ থাকে না, যে কোন জায়গাটায় আমি তো আসলে কখনো না কখনো একটু ডিস্টার্ব ফিল করতেই পারি অন্যজনের মাধ্যমে। সেটাতে প্রাথমিক স্টেপ হচ্ছে জিডি করা বা জেনারেল ডায়েরি করা। সেইটা কিভাবে করা সম্ভব বা কোন ক্ষেত্রে আমরা আসলে করতে পারি? জিডি বিষয়টা আসবে আসলে নানান কারণে। এটা যে শুধুমাত্র আপনি কোনো একটা সমস্যায় পড়েছেন বা আপনি কোনো অপরাধ সংঘটিত হয়েছে তা না। আপনার একটা সার্টিফিকেট হারিয়ে গেছে, আপনার পাসপোর্ট হারিয়ে গেছে, আপনি সে কারণেও কিন্তু জিডি করতে পারছেন। এই ক্ষেত্রে দেখা গিয়েছে যে আমাদের দেশে এখন অনলাইনে জিডি করার যে ব্যাপারটা সেটাও হয়েছে। সো আপনি ইজিলি অনলাইনে গিয়ে আপনি এই যে হারিয়ে যাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো আপনি জিডি করতে পারেন, এবং জিডি করার পরে আপনাকে একটা নাম্বার দেওয়া হবে যদি এটা গ্রহণ করা হয়, এবং সেটাই আপনার জন্য পরবর্তী ক্ষেত্রে আপনার যদি এটা ব্যাংকে নিয়ে দেখাতে হয় বা পাসপোর্ট অফিসে যেতে হয়, এনআইডির জন্য যদি হয়, সেটা আপনি করতে পারছেন। এটা গেল যদি হারিয়ে যায়। চেক বুক অনেক সময় হারিয়ে যায়, সেটাও হতে পারে। জিডির আরেকটা ক্ষেত্র হচ্ছে যে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, সো যখন কোনো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, সেটার আবার বিভিন্ন স্তর রয়েছে। যখন অপরাধটা ঘটে গেছে এরকম হয় তখন কিন্তু সেটা জিডি থাকে না, তখন সেটা এফআইআর লেভেলে চলে যায়, তখন মামলা হিসেবে সেটা অন্তর্ভুক্ত হবে। জিডিটা হচ্ছে এমন একটা অবস্থা যখন অপরাধটা পুরোপুরি সংঘটিত হয়নি কিন্তু ঘটতে পারে, আশঙ্কা রয়েছে। যেমন মনে করেন আপনাকে কেউ প্রাণের ভয় দেখাচ্ছে, ঠিক আছে, তো যখন প্রাণের সংশয় হয়ে যায় তখন কিন্তু আর ওইটা জিডি থাকবে না। বা মনে করেন যে আপনি বুঝতে পারছেন যে কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তখন আপনি নিকটস্থ যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে যাবেন এবং আপনি তখন আপনার জিডিটা ফাইল করবেন। এই পুলিশ স্টেশন ব্যাপারটা নিয়ে আসলে সাধারণ মানুষের খুবই ভয়ের একটা আতঙ্কের জায়গা আর কি সেটা। তো যদি এরকম হয় যে কোনো পুলিশ নিকটস্থ পুলিশ স্টেশন সেটা জিডি নিচ্ছে না কোনো কারণে, নানা প্রেশার থাকতে পারে, নিচ্ছে না, কিংবা তারা আসলে কোনো কারণে অপারগ আমাকে আইনি প্রোটেকশন দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমি সাধারণ মানুষ কি করতে পারে আসলে? রাইট, এটা একটা কনসার্ন যে অনেক সময় দেখা যায় যে আনফরচুনেট যে এরকম হচ্ছে। তো সেক্ষেত্রে পরে ওই যে যেটা হয় যে তখন উনি আসলে একজন আইনজীবীর শরণাপন্ন হতে পারেন, এবং আইনজীবী তখন তাকে দিক নির্দেশনা দিতে পারেন। যদি পুলিশে কোনো কেস নিতে না চায় বা জিডি করতে না চায়, যেটা হাইলি আনলাইকলি, তারপরও ধরে নিচ্ছে
করছি। তো সেই ক্ষেত্রে একজন আইনজীবীর সহায়তা নিয়ে আপনি যখন পুলিশ স্টেশনে যাবেন, তখন পুলিশরা আসলে আইনজীবীদেরকে অবশ্যই তখন ব্যাপারটা অন্যভাবে, অন্য চোখে এবং সম্মানজনকভাবেই হয়তো আপনার যে কারণে আপনি জিডি করতে চাইছেন সেটা ওনারা বুঝতে পারবেন। অনেক সময় আছে যে আমাদের যারা ভুক্তভোগী তারা আসলে সঠিক ব্যাপারটা বুঝিয়ে বলতে পারেন না, একটা মিসকমিউনিকেশনেরও জায়গা থেকে যায়। আচ্ছা। সেখানে আপনি যদি একজন আইনজীবীকে সাথে নিয়ে যান, তিনি তখন কিন্তু বিস্তারিত বুঝিয়ে বলতে পারেন, সেকশনগুলো রিলেট করে বলতে পারেন। একটা জিনিস আসলে আপা আমি জানতে চাই, যেটা নিয়ে আমাদের খুব সম্প্রতি অনেক মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছিল, যে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির বিষয়টা। এইটা থেকে একজন নারী আসলে মুক্তি পেতে পারে কিভাবে, কিংবা আইনি যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো নিতে পারে কিভাবে? কর্মক্ষেত্রে আমাদের নারীদের যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বিষয়ক আমাদের হাইকোর্টের তো নির্দেশনা ছিল, এবং সেই মোতাবেক এখন আমাদের লেবার রুলসের মধ্যেও সেটা অন্তর্ভুক্ত করা হয়েছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে বা অর্গানাইজেশনে আসলে এখন একটা পশ কমিটি থাকবে, প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি। এটা বাধ্যতামূলকভাবে এখন থাকতেই হবে, এবং সেই জায়গা থেকে মনে করেন যে ওই কমিটির 5 সদস্য বিশিষ্ট হতে পারে বা তার থেকেও বেশি হতে পারে, 7 সদস্য হতে পারে। এবং সেখানে আপনার মনে করেন যে ওই কমিটিতে যারা থাকবেন তাদের মধ্যে অবশ্যই নারীর সংখ্যা বেশি হতে হবে। লিড করবেন একজন নারী, অর্থাৎ ওই কমিটির যে চেয়ারম্যান থাকবেন তিনি একজন নারী থাকবেন, এবং আরও যে কমিটি মেম্বার থাকবেন সেখানে অধিকাংশই নারী থাকবেন। একজন সমাজ নিয়ে কাজ করেন বা নারী বিষয়ক কাজ করেন সেরকম একজন সেখানে থাকবেন। তো এভাবে একটা কমিটি গঠন করা হবে, এবং ওই প্রতিষ্ঠানে যদি কোনো নারী মনে করেন বা এই ধরনের কোনো রকম হ্যারাসমেন্টের মানে ভিকটিম হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তিনি তখন একটা কমপ্লেইন লজ করবেন, এবং সেই কমপ্লেইন লজ করার পরে ওই কমিটির কাজ হবে প্রথমত ইনভেস্টিগেশন করা। ইনভেস্টিগেশন করে তারপর হচ্ছে আপনার দেখতে হবে যে কি বের হয়ে আসে। অনেক সময় দেখা যায় যে সত্যি হতেও পারে, সত্যি নাও হতে পারে, বা ঘটনার গুরুত্ব কতটুকু সেটাও দেখতে হবে। সব কিছু মিলিয়ে ওনারা ইনভেস্টিগেশন করার পরে হচ্ছে সেই রিপোর্টটা যে প্রতিষ্ঠানের যে প্রধান তার কাছে, ম্যানেজমেন্টের কাছে জমা দেবেন, এবং সেই মোতাবেক তখন ব্যবস্থা নেওয়া হবে। যদি হ্যাপি না থাকেন, যদি মনে করেন যে না যথেষ্ট হয়নি, তো বা যথেষ্ট আসলে প্রতিকার হয়নি ওনার এই ব্যাপারটায়, তখন ওনারা আসলে দেশের যে আইন আদালত রয়েছেন সেখানেও যে কমপ্লেন করতে পারবেন। হ্যারাসমেন্ট তো ইজ হ্যারাসমেন্ট, সেইটাই কি আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়? না, অফকোর্স। এবং অনেকেই মনে করেন যে এটা হয়রানি নানান রকমের হতে পারে, কিন্তু যেমন শুধুমাত্র যে সেক্সুয়াল হ্যারাসমেন্টই যে হতে হবে তা না, এটা কিন্তু ভার্বাল অ্যাবিউজ হতে পারে, এটা যে কোনো ধরনের ইঙ্গিতপূর্ণ কথা হতে পারে, এটা যে ধরনের যে কোনো অস্বস্তিকর একটা বডি টাচ হতে পারে। সো এই ধরনের যে কোনো কিছু হলেই কিন্তু সেটা হ্যারাসমেন্টের মধ্যে আসলে পড়বে। জি। যদি কোনো প্রতিষ্ঠান আসলে ইচ্ছাকৃতভাবে সেই কমিটি না করে, কিংবা উদ্দেশ্য প্রণোদিতভাবেই সেই কমিটিটা না করে, সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠানের কোনো আইনি বাধ্যবাধকতা তৈরি হয় কিনা? শুধুমাত্র হাইকোর্টের যে নির্দেশনা তা না, এটা কিন্তু এখন আমাদের লেবার রুলস যে আছে আমাদের, সেখানেও এটা অন্তর্ভুক্ত করা হয়েছে। সো অবভিয়াসলি সেটা ব্রিচ হবে যদি কোনো প্রতিষ্ঠান এই ধরনের কমিটি করে না থাকেন। এবং এই প্রতিষ্ঠান কিন্তু শুধু যে চাকরি ক্ষেত্রে তা না, এটা কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেখানেই আসলে এরকম ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, সবখানেই কিন্তু এই ধরনের একটা কমিটি অবশ্যই থাকাটা বাধ্যতামূলক। নারীদের নিয়েই যেহেতু আমরা কথা বলছি, আমি আসলে জানতে চাই, নারীদের আমাদের বড় একটা সংকটের জায়গা, সেটা হচ্ছে যে ইফটিজিং। এটা আমাদের নানা কারণে হয়ে থাকে, নানাভাবে হয়ে থাকে, নানা মাত্রার হয়ে থাকে, এবং এই ইফটিজিং এর জন্য আসলে আপনার আত্মহত্যার মতো ঘটনাও ঘটে, কিংবা হত্যাকাণ্ডের মতো ঘটনাও ঘটে আসলে, যেটা আমরা জানি বা দেখেছি আমরা বিভিন্ন কেসে আর কি। তো এই যে ইফটিজিং, আমরা আসলে ইফটিজিং বলতে কোন জিনিসটাকে আসলে পিন পয়েন্ট করছি? ইভটিজিংটাও আসলে আমরা যেটা বুঝি যে যখন ইঙ্গিতপূর্ণ কোনো কথা বলবে, সম্মানহানিকর কোনো কথা বলবে, বা এই ধরনের এমন কিছু স্ল্যাং ওয়ার্ড ইউজ করবে যেটা কিনা সম্মানহানিকর হবে, হ্যাঁ, এবং সেটা ইঙ্গিতপূর্ণ হতে পারে। সেটা আপনার থাকে না যে আপনার জেস্চার দিয়েও হতে পারে, নট নেসেসারি যে ওয়ার্ডস
মুখে আনতে হবে, সেখান থেকে হবে। এটা যে কোনো জেস্চার থেকেও হতে পারে, মানে ইশারায়ও হতে পারে, ইশারায় অঙ্গভঙ্গিতেও হতে পারে। জি, মেয়েদের প্রতি যখন এটা করা হয় এই ধরনের কোনো কিছু, ওইটাকেই আমরা তখন ইভটিজিং বলছি। এইটা যদি কোনো নারী বা কোনো মেয়ে, যে কোনো বয়সের কোনো মেয়ে যদি আসলে এটা মনে করে থাকে যে আমার আসলে আমি ইভটিজিং এর শিকার, জি, সেই ক্ষেত্রে আইনি প্রক্রিয়াটা কি আসলে? যদি কোনো নারী মনে করে থাকেন যে তিনি ইভটিজিং এর শিকার হয়েছেন, তাহলে তার প্রাথমিক কাজ হবে নিকটস্থ যে থানা রয়েছে সেখানে যাওয়া এবং সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। এবং সেখানকার যে আমাদের থানায় যে পুলিশের ওসি থাকবেন বা যিনি ইনচার্জ থাকবেন, তারা তখন তাকে হেল্প করবেন যে কোন ধারার আন্ডারে সেই মামলাটা করা যেতে পারে, এবং বিস্তারিত ব্যাখ্যা করে তারপরে তিনি রিপোর্টটা করবেন সেখানে। সেই ক্ষেত্রে কি যিনি ভুক্তভোগী আসলে তার কি কোনো প্রমাণ রক্ষা করার বা দাখিল করার কোনো মানে বিষয় আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মনে করেন যে সেটা চাক্ষুষ সাক্ষী হতে পারে, যারা দেখেছে তার সাথেই ছিল, এরকম একটা হতে পারে। যদি এরকম হয় কোনো ছবি উনি তুলে থাকতে পারেন, এখন তো এটা ইজি হয়ে গিয়েছে, অনেক স্মার্টফোন সবার কাছেই থাকে। হ্যাঁ, বা কোনো যদি রেকর্ড করে থাকতে পারেন। ইভটিজিংটা তো অনেকভাবে, যেটা সশরীরে হচ্ছে তা না হয়ে তো ওভার দ্য ফোন হতে পারে, তার মেসেঞ্জারে কিছু বা সামাজিক যে প্ল্যাটফর্মগুলো রয়েছে, হ্যাঁ, সেখানেও পাঠানো হতে পারে। সো সেখানে তার কিন্তু এই প্রমাণগুলো রয়ে যাচ্ছে, এবং এই প্রমাণগুলো যে ভিকটিম তাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে প্রমাণ হিসেবে, দালিলিক প্রমাণ হিসেবে। সেগুলো তিনি তখন থানায় সেগুলো দেখাতে পারেন। ধারাগুলো কি হতে পারে, শাস্তির জায়গাটা কি হতে পারে? জি, না, আমাদের দেশে অনেকগুলো আইনই রয়েছে। হ্যাঁ, সাইবার বিষয়ক যে আইনগুলো রয়েছে সেটার আন্ডারে আপনি সাইবার ট্রাইব্যুনাল আছে, আমাদের সাইবার যে জায়গাগুলো রয়েছে, আইসিটি যে আইনগুলো রয়েছে, তারপর হচ্ছে আপনি মানে এই অনলাইন মানেই তো এটার জন্যই তো আসলে এই আইনগুলো করা হয়েছে। হ্যাঁ, সিকিউরিটি অ্যাক্ট রয়েছে, তারপর হচ্ছে অধ্যাদেশ যেটা আমাদের নতুন এসেছে, সাইবার রুলস অর্ডিন্যান্স। হ্যাঁ, তো এখানে বিভিন্ন ধারা রয়েছে আসলে। সো মোটামুটি অনেকগুলো ধারাই আসলে কভার করে ফেলেছে আমাদের এই অনলাইন ভিত্তিক যেই ধরনের অপরাধগুলো হয়, সেই অপরাধগুলোকে অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। এই যে ধরুন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্মগুলো আছে, সেখানে ছবি, ভিডিও কিংবা আপনার পোস্ট, যে কোনো পোস্ট এর নিচে যদি আমি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসলে নেতিবাচক কোনো কথা বলি বা কমেন্ট করি, সেটাও তাহলে শাস্তিযোগ্য অপরাধ মানে আইনের দৃষ্টিতে? জি, অবশ্যই। আমরা দেখে থাকি যে বিভিন্ন পোস্টের নিচে দেখবেন নানান রকমের অশালীন মন্তব্য করা হয়, হ্যাঁ, এবং নেগেটিভ কমেন্টস যেই ধরনের আসে, কনস্ট্রাকটিভ না হয়ে, এটা সম্পূর্ণ রকমের কিছু মানুষ আছে যে নানান রকমের আজে বাজে মন্তব্য করেন। সো এই মন্তব্যগুলোও কিন্তু হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা যায় এবং তাদেরকেও কিন্তু বিচারের আওতায় নিয়ে আসা যেতে পারে। আমাদের নাগরিক জীবনে এখন যেটা সবচেয়ে বড় সংকট হয়ে দেখা যাচ্ছে আর কি, সেটা হচ্ছে ডিভোর্স। ডিভোর্স আসলে কি কি কারণে হতে পারে, আইন কি বলছে? ডিভোর্সের কিছু কারণ হয়ে থাকে ডোমেস্টিক ভায়োলেন্স, যে দেখা যায় মারামারি লেভেলে চলে যায়, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা তর্ক থেকে দেখা যায় হাতাহাতি লেভেলে চলে যায়, সেটা একটা কারণ হতে পারে। দ্বিতীয়ত কারণ হতে পারে যে অত্যধিক মদ্যপান, যেটা ড্রিঙ্কিং একটা ইস্যু হতে পারে, আপনার ড্রাগ অ্যাডিকশন থেকে হতে পারে। আরেকটা যেটা হয় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো এগুলো হচ্ছে সব সাধারণত দেখা যায় যে এই ধরনের ক্যাটাগরি হলে পরে আসলে টক্সিক একটা রিলেশনশিপ তৈরি হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে, এবং তখন একসাথে একই ছাদের নিচে থাকাটা আসলে অসম্ভব হয়ে যায়। এছাড়া আরো কিছু রিজন থাকে, সেগুলো হচ্ছে আপনার টার্সিয়ারি লেভেলের, যেমন সেটা হচ্ছে যে পরিবারের আরো যে সদস্য রয়েছে তাদের সাথে হয়তো বনিবনা হচ্ছে না, সেখানে মাদার ইন ল, ফাদার ইন ল, তারপরে আরো ইন লজ এর বিভিন্ন, এটা দুই পক্ষেই থাকতে পারে, এটা ছেলের বাড়িরও হতে পারে, মেয়ের বাড়িরও হতে পারে। সো তাদের ইন্টারফেরেন্স গুলো এমন লেভেলের হয় যেটা কিনা স্বামী স্ত্রীর ভিতরে সম্পর্ক ভিতরে অনেক রকমের আপনার নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে তৈরি করে। সো ওই জায়গা থেকে তো তখন দেখা যায় ডিভোর্সের দিকে যায়। তো ডিভোর্সের দিকে আপনি যেটা প্রশ্ন করেছিলেন, যে যখন এটা আসলে যায় আমাদের কাছে, যখন আসেন আমরা তখন আসলে কাউন্সিলিং করার চেষ্টা করি যে এটার সমাধান বের করা যায় কিনা। যখন একদমই কোনো সমাধান বের করা যায় না, এখানে সমাধানের আরেকটা কারণ হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় তাদের সন্তান
হয়ে যায়। তো সন্তান হয়ে যাওয়ার পরে একটা আসলে দায়িত্ববোধ চলে আসে, স্বাভাবিকভাবেই চলে আসে, এবং সেই সন্তানের যে ওয়েলফেয়ারটা আমাদের সবারই একটা কনসার্ন থাকে। তো যে বাচ্চার ভালোর জন্য যে কার কাছে তখন থাকবে, মায়ের কাছে না বাবার কাছে, কার কাছে থাকলে বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে তার নৈতিক ব্যবহার থেকে সামগ্রিক যে বিকাশটা কার কাছে থাকলে ভালো হবে, এরকম নানান রকমের প্রশ্ন চলে আসে। সো এই জায়গাগুলো তখন বসে আসলে ডিসিশন নেওয়ার ব্যাপার থাকে। কিন্তু যখন টক্সিক রিলেশন হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, তখন কিন্তু তারা আর ওই যে বসে ঠান্ডা মাথায় চিন্তা করার মতো অবস্থায় আর থাকেন না। হ্যাঁ, তখন অবভিয়াসলি আদালতের দ্বারস্থ হতে হয় বা আমাদের কাছে আসতে হয়। আমরা চেষ্টা করি যে অ্যামিকেবলি যদি একটা সলিউশন দেওয়া যায়, কিন্তু যখন হয় না তখন এটা আদালতের কাছে চলে যায়। মানে এই ক্ষেত্রে আইনি বিষয়গুলো কি আসলে? আইনি বিষয়গুলো হচ্ছে মনে করেন যখন দুইজন একসঙ্গে থাকতে চান না, তখন তাদের তো ডিভোর্স হয়। আমাদের দেশে এটা আরেকটা কনসার্ন যে বাইরের দেশে দেখবেন যে যখন ডিভোর্স হয় তখন কিন্তু সম্পত্তির থেকে শুরু করে সন্তান থেকে শুরু করে আপনার ওর আনুষঙ্গিক আরও যে বিষয়গুলো রয়েছে সবগুলো একসাথে সেটেল হয়ে যায়। কিন্তু আমাদের দেশে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে কিন্তু সমাধান খুঁজতে হয়। যেমন আপনি ডিভোর্সের ব্যাপারটা, এটা কিন্তু যে কোনো কাজী অফিসে গিয়ে আপনি যেভাবে মিকাটা হয়, আমি মুসলিম বিবাহের ক্ষেত্রে বলছি, সেরকম আপনার কাজী সাহেব এসে আপনাকে ডিভোর্সটা করিয়ে দিলেন, সেটা তখন সিটি কর্পোরেশনে চলে যাবে, বা যদি সিটি কর্পোরেশনের বাইরে হয় তাহলে ইউনিয়ন পরিষদে চলে যাবে। সেখান থেকে 3 মাস হয়ে যাবার পর এটা কিন্তু অটোমেটিক্যালি কার্যকর হয়ে যায়। তারপর মনে করেন যে এটা একটা গেল, এবং এই যেটা বলছিলাম যে এখানে কোনো এক পক্ষ যদি মনে করে যে না, ম্যারেজটাকে রেস্টিটিউশন যেটাকে আমরা বলি, মানে বিবাহটা ভাঙতে চাচ্ছেন না, উনি চাচ্ছেন যে আরেকটু সময় দিয়ে দেখতে চান, তো সেই ক্ষেত্রে তখন দেখা যায় যে তাতে কোনো কাজ হবে না, যে কোনো এক পক্ষ চাইছে মানেই ওটা কার্যকর হয়ে যাবে। তো এটা একটা নেগেটিভ দিক আমাদের এই ব্যবস্থার। এরপরে মনে করেন যে তাহলে দেনমোহরের কি হবে, বা এই যে মেইনটেনেন্সের ব্যাপারটা কি হবে, বা মনে করেন যে সন্তান তাহলে কার কাছে থাকবে, সন্তানের ভরণ পোষণ তাহলে কে দেবে। হ্যাঁ, ওগুলার জন্য আবার তখন দেখা যায় যে পারিবারিক আদালতে গিয়ে যে যারা স্ত্রী আছেন তারা হচ্ছে খরপোশের বা মেইনটেনেন্সের একটা অ্যাপ্লিকেশন করেন, বাচ্চার কাস্টাডির জন্য এক রকমের অ্যাপ্লিকেশন, গার্ডিয়ানশিপের জন্য এক রকমের অ্যাপ্লিকেশন। তো এটা আসলে একটা ফ্যামিলি কোর্টে যদি আমাদের ওয়ান স্টপ মলের মতো একটা জায়গা থাকতো, যে ওয়ান স্টপ সলিউশন, হ্যাঁ, যে কোর্টেই যাবে না, আমাদের দেশে এটা একদমই নেই। এটা হচ্ছে যদি এরকম হতো যে হ্যাঁ কোর্টেই যাবে, কোর্টেই ডিভোর্স হবে, সেখানেই এই ডিসিশনগুলো সেটেল হয়ে যাবে, তাহলে একটা জায়গা থেকে ওনারা সব সমাধান নিয়ে বের হয়ে আসতে পারতেন, এটা খুব ভালো হতো। সূক্ষ্ম অনেক বিষয় আছে যে কোনটার কত অংশ কে পাবে না পাবে, সেটার তো একটা সিরিয়াল তো আছেই। বিয়ে ভেঙে যাওয়ার পর তো আসলে স্ত্রীর আর স্বামীর সম্পত্তির উপর কোনো অধিকার নাই। ওনার শুধুমাত্র অধিকার আছে ওনার দেনমোহরের যদি বাকি থেকে থাকে, আর হচ্ছে ওনার যদি মেইনটেনেন্স বা ভরণ পোষণ তিনি যদি করে না থাকেন, তাহলে সেই ভরণ পোষণটুকুর উপর স্ত্রীর কিন্তু অধিকার রয়ে যাবে, এবং 3 মাসের যে ইদ্যৎকালীন সময় সেটার ভরণ পোষণের যে অংশটা সেটাও ওনার রাইট রয়ে যাবে, অতটুকুনি। বাট সন্তানের কিন্তু সবসময় বাবার সম্পত্তিতেও অধিকার থাকবে, বা সন্তানের বেড়ে ওঠা 18 বছর পর্যন্ত এটা কিন্তু বাবারই দায়িত্ব থাকবে সন্তানকে লালন পালন করার। আইন আছে, ভয়ঙ্কর আইন আছে, কিন্তু বিষয় হচ্ছে যে আইন প্রয়োগ করা এটাই কি সব কিছু কি না আসলে? মানে আইন তো করা হয় আসলে মানুষকে অপরাধের প্রবণতার হাত থেকে রক্ষা করার জন্যে, বা কোনো অপরাধ যদি সংঘটিত হয়ে যায় সেটাতে যেন যিনি ভিকটিম তিনি যেন আসলে তার একটা মানে বিচার পান, সঠিক বিচার পান, সেই জন্যই তো। কিন্তু তারপরেও তো আসলে এত আইন কানুন থাকার পরেও তো আমাদের আসলে অপরাধ প্রবণতা কমছে না। সেই ক্ষেত্রে একজন আইনজীবী হিসেবে আপনার বক্তব্য কি আসলে, যদি আপনি বলেন? অবশ্যই এই বিষয়ে আমাদের মনোযোগ দেওয়া উচিত, এবং আইন থাকার পরেও কেন অপরাধ সংঘটিত হচ্ছে এই বিষয়ে যদি আমরা কথা বলি, এর অনেকগুলো কারণ রয়েছে। আইন রয়েছে, কিন্তু আইনের যথাযথ ব্যবহার কতটুকু হচ্ছে সেটা একটা প্রশ্নের ব্যাপার। আইনের বিভিন্ন ফাঁক ফোকর গলিয়ে অপরাধীরা বের হয়ে যাচ্ছে, সেটা একটা ব্যাপার।
অনেক অসাধু এবং অনেক ব্যক্তি আছেন যারা কিনা সাহায্য করছেন অপরাধীদেরকে এই আইনের ফাঁক বলে বের হয়ে আসার জন্য। তো এইসব নানান কারণে দেখা গেছে যে অপরাধী যারা আছে তাদের সাহসটাও বেড়ে যায়, যে অপরাধ তো বারবার করেও আমার তো শাস্তি কিছু হচ্ছে হচ্ছে না, না, কিছু হ্যাঁ। হচ্ছে না, সো আমি এটা কন্টিনিউ করতেই করতে পারি। পারি। তো ওই জায়গা থেকে আসলে আমাদের যে বিবেক, আমাদের যে এথিক্সের জায়গাটা যদি আমরা বলি, এবং এই আমরা আইন প্রয়োগকারী সংস্থা যারাই রয়েছেন, যারা এর সাথে রিলেটেড রয়েছেন, সেটা পুলিশ থেকে, র্যাব থেকে শুরু করে, সিআইডি থেকে শুরু করে, আপনার হচ্ছে দুর্নীতি দমন থেকে শুরু করে আমাদের বেঞ্চ এবং আমাদের বার, সবাই যদি আমরা আসলে একটু অনেস্টলি আমরা সবাই যদি এক হয়ে কাজ করতে পারতাম, আই উইশ যে আমাদের সমাজে আসলে অপরাধ অনেক কমে যেত। যদি আমরা সচেতন হই এবং আমরা যদি একটা প্রজন্মকে শুধু নয়, মানে আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি আসলে এই আইনগত বিষয়গুলো আমাদের শিক্ষার্থীদের জন্য প্রয়োগ করতে, মানে শেখাতে পারি আর কি, তাহলে হয়তো একটা পর্যায়ে গিয়ে সবাই সচেতন হবে যে ঠিক আছে, এই জিনিসটা আসলে আমার করা উচিত নয়, কিংবা এই রকম বিহেভিয়ার পাওয়া কিংবা এই রকম ঘটনার মুখোমুখি হওয়াটাও আমার অধিকারের মধ্যে পড়ে না। এই বিষয়টা সতর্ক, মানে সচেতনতাটা খুব জরুরি। আমরা চাইবো আমরা ভবিষ্যতে অবশ্যই আপুর সঙ্গে আবার বসবো। আজকের মতো আমরা শেষ করছি। আপা, আপনাকে এই আপনার অনেক অনেক সময়, মানে ব্যস্ত সময়ের মধ্যে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমরা আশা করেছি, যেটা দর্শকদের আমরা বলেছি, যে ভবিষ্যতে আবার আপনার সঙ্গে বসবো আমরা। জি, অনেক ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ইউ।